আচ্ছা, এবার আমি একটু বলবো এটা অন্য প্রসঙ্গ, আমি প্রসঙ্গ চেঞ্জ করছি, তোমাদের কোনো কথা আছে কি না? কেউ কিছু কথা বলেনি মানে নেই? আমার পরবর্তী আলোচনা হলো ক্রনিক রেনাল ফেলিওর অ্যান্ড সিফিলিনাম। এটা তোমরা আমার মুখে প্রথম শুনছো, নতুন শুনছো। আচ্ছা, এক্সকিউজ মি, একটা কথা এখন আর হবে না, এখন আর হবে না। ওকে 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 প্রসঙ্গ ত্যাগ করে চলে এলাম। আমি তো জিজ্ঞেস করলাম, সময় দিলাম, আর নয়। আমি বললাম হোয়াট ইট ইজ। আমি বলছি এই প্রসঙ্গে আমি না বাংলাদেশের কোনো ক্লাসে না আমার জীবৎকালে আমি কখনো এই প্রসঙ্গে কোনো কথা বলিনি। বাংলাদেশকে আমি বললাম সেদিন, সেটা হলো সাধুদের প্রসঙ্গে, সাধুরা কত রকম হয়, তাদের কি ট্রিটমেন্ট হবে। আরো বলেছি পলিটিশিয়ানরা কত রকম হয়, তাদের কি ট্রিটমেন্ট হবে, কি মেডিসিন হবে, কখন। আজকে বলছি ক্রনিক রেনাল ফেলিওর অ্যান্ড সিফিলিনাম। একদম নতুন একটা আইডিয়া, লেটেস্ট একটা আইডিয়া। তোমরা যারা ঢাকা থেকে বলছিলে না একটু আগে যে হোমিওপ্যাথি ওষুধ কিছু করেনি, যখন তুমি তাদেরকে জিজ্ঞাসা করবে যে একটা মানুষ যখন রেনাল ফেলিওর, ক্রনিক রেনাল ফেলিওরের জন্য ঘন ঘন ডায়ালিসিস হচ্ছে, সেই মানুষটা ডায়ালিসিস কমে যায় কি করে? আপনারা জানেন কি? আপনাদের আছে কি এমন কোন ওষুধ? ওদের কাছে কোনো ওষুধই নেই। ডায়ালিসিস একবার স্টার্ট হলো মানে চলতেই থাকবে। আরো আছে, ইউরোলজি সায়েন্সে একটা কথা আছে, স্ট্রিকচার ওয়ান্স স্ট্রিকচার ফরএভার। এটা ওদেরই শাস্ত্রের কথা, বাট ইট ইজ রং। পৃথিবীতে যদি দুটো ভুল কথা থেকে থাকে এটি তার একটি, যে স্ট্রিকচার ইউরেটটা একবার হলে ওটা আর সারে না। একদম মিথ্যা কথা। তুমি অ্যালোপ্যাথদের যে, তুমি যদি রিয়েল হোমিওপ্যাথি দিয়ে ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি হীনমন্যতায় ভুগবে না। আমাদের কাছে অনেক সম্পদ আছে যা ওদের কাছে, যার কি বলবো, কোটি ভাগের এক ভাগও নেই। ওদের ফুটানিটা শুধুমাত্র, যদিও সেটা অ্যালোপ্যাথের মধ্যে পড়ে না, ওটা একটা আলাদা শাস্ত্র, সেটা হলো সার্জারি, সার্জিক্যাল মেজার। এটা কিন্তু তাও তো দেখো না, আজ একটা ছেলে বললো ও আজকে এখানে নেই কারণ ওর জ্বর হয়েছে, ওর বাড়ি কুষ্টিয়া। একটি বাচ্চা 7 মাস বয়স, ওর প্রচ্ছাপের নালী দিয়ে সরু সুতার মতো প্রচ্ছাপ বের হয়। কবে থেকে? জন্ম থেকে। তো ডাক্তারবাবুরা দেরি করছিলেন, বয়স কম। তারপরে ডিসিশন নিলেন আসুন অমুক দিন অপারেশনের ডেট, তখন বয়সটা 7 মাস। প্রচুর কষ্টে আসে বাচ্চাটা, বিভিন্ন ইনফেকশন ইউরিনারি সিস্টেমে ছড়িয়ে পড়ছে, যেহেতু প্রস্রাব পরিষ্কার হয় না। আমার এই ছেলেটি, ও নবীন আমার ছাত্র, বয়সে নবীন নয় কিন্তু নবীন ছাত্র। ও খবর নিয়ে জেনেছে, মানে জন্ম ইতিহাস নিয়ে জেনেছে যে ও হচ্ছে ERSP ডমিন্যান্ট। তোমরা শুনে খুশি তো হবেই জানি। ওকে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন করবার জন্যে। তো একজন বলল তুমি একে একটু দেখাও না। ওরা কিন্তু যাচ্ছিল ড্রেসড হয়ে, ওয়েল ড্রেসড হয়ে, যে আজকে অপারেশন হবে। ছেলেটি বললো ডেকে নিয়ে ওই হিসাব করে ওকে হাইড্রোফোন 200 দিল। আমার মনে নেই কখনটার কথা বলেছিল। বললো একটা মাংসপিণ্ড ছুটে বেরিয়ে গেল আর সঙ্গে কিছু রক্ত বেরিয়ে গেল। সেই যে বেরিয়ে গেল আর তাকে অপারেশন করতে হয়নি, আর তার প্রস্রাবে কোনো সমস্যাও হয়নি। তুমি তোমার অ্যালোপ্যাথিদের জিজ্ঞেস করো এটা কি গল্প না আপনার কাছে বাস্তবের কোনো ব্যাখ্যা আছে? Nobody can explain, even not a classical homeopath, even they have no idea. So I am telling no therapeutic system, including classical homeopath, have no proper idea what a real homeopath can do with present literature written by me. Boy is having such type of urinary problem,
since birth, very little flow of urine, like a stream. But they take time. They take time for surgical measure, as because the baby was so little. So surgical measure may create any adverse situation. That is why they took. The date was there, the scheduled date for operation, and that very day the guardian were going to operation, for going operation. On that very moment, the patient was prescribed, administered hydrofeminum 200 with proper case taking and having the proper information regarding predominant PRS. The hydrofeminum 200 was prescribed, and within few minutes there was a piece of flesh like this came out with few drops of blood. And since that very moment, no problem was there. So can anybody explain? I think nobody can explain in the universe. Nobody can explain how this operation was done with few ml water with hydrofeminum 200. Nobody can explain. So you boldly protest. What homeopathic, real homeopathy can do, nobody can do. Nobody can dream even. Nobody can dream what a real homeopathy can do. Nobody can dream. There is no scope of a reality, real explanation. It is beyond their dream what real homeopathy can do. You please think about this. Actually, what it happened, do you know? You are not reading. You want to learn like this way. What sir will tell, I will use. And if it is useful, then you will enjoy. No effort for learning this literature of real homeopathy. So many literature I have written, all are new in the universe. Nowhere it is mentioned. Nowhere in literature written by Master Hahnemann, in literature written by Master Kane, or anybody. Nobody has written all these things, what I have written. You are very less interested with reading. I know very well. That is why I feel shame. What type of strength I have? They cannot fight boldly with other pathy. That's because they are very much weak regarding their knowledge of real homeopathy. So this is my, I am sorry to say, you are not eligible for being my student. And I will be very happy if you leave me. If you leave real homeopathy, previously what you are doing, you must do that. You see a symptom of mathematica and rubric from repertory and use it. You leave me. Instantly you leave me. I never want you. If there is any eligible patient, student, they will study and they will use it. I will feel proud of them, not all of you. As because you are not ready to read all these things, as because it is very laborious job. Last. Any question? একটা কেস শোনালো, শোনো তাহলে। মানুষ ছিল, তার শরীরের বিভিন্ন জায়গা দিয়ে এই তীর মতো রক্ত ছুটতো, বুঝলা? এবং প্রতি মাসে তার 1.5 থেকে 2 ব্যাগ রক্ত দিতে হতো। কতদিন ধরে যেন বললো, কত মাস ধরে ক্যান্সার কেস। এই ছেলেটি জবে থেকে তাকে ওষুধ দিয়েছে,
সেটি লাকি বলবো, ও কার্বোভেজ দিয়েই ফাটিয়ে দিয়েছে। এই যে এক ব্যাগও রক্ত দিতে হয়নি জবে থেকে কার্বোভেজ সিএম পেয়ে। আমি বললাম বেটা তুই ভাগ্যবান যে তুই কার্বোভেজ সিএম পেয়ে গেছিস, নাহলে তোর বাবার নাম ভুলে গেছিস এইসব কেসে। 5খানা ক্যান্সার কেস শোনালো, সব জায়গায় সবাই ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া থেকে ছেড়ে দিয়েছে, বাংলাদেশের তো প্রশ্নই ওঠে না, সব ছেড়ে দিয়েছে। সেই ছেলেটি শুধু কার্বোভেজ দিয়ে 5টা ক্যান্সার রোগীকে ভালো করেছে। আমার অনেক মানে তোমাদের জন্য তো দুঃখ হয়, অনেক দুঃখের মধ্যে ও আমার আনন্দ, আমার উৎসাহ জুগিয়েছে। একবার ভাবো, আজকে আমি যা বললাম, ওর নাম হচ্ছে মাসুদ, কুষ্টিয়া, মাসুদ না মামুন, কুষ্টিয়া বাড়ি ওর। জ্বর হয়েছে তাই ও এখানে আসেনি। তোমরা যদি ওকে চেনো, বাংলাদেশটা তো চিনবেই, ও কুষ্টিয়া বাড়ি, ও এই ধরনের কাজ করে চলেছে। শোনো, আগামী দিন কি করতে যাচ্ছে, ওর কাছে অনেকগুলো অটিস্টিক বেবি আছে, এই অটিস্টিক বেবিগুলোর উন্নতি হয়েছে, সেইটাও ভিডিও করেছে। সেই ভিডিওটা একজন ও দেশের এমপিকে দেখিয়েছে। এই এমপির মাধ্যমে সেই ভিডিও নিয়ে ও শেখ হাসিনার মেয়ের কাছে যেতে চায়। আমি শুনে ভীষণ খুশি হয়েছি যে এই ছেলেটি এতদূর এগিয়ে গেছে। এবং তোমরা শুনে রাখো, আমার এই 1-2 জন ছাত্র গোটা পৃথিবী জয় করবে, সে আমি থাকতে দুনিয়ায় অথবা এ দুনিয়া থেকে চলে যাই, কিন্তু করবেই। আমার রিয়েল হোমিওপ্যাথি কিন্তু উঠে এসেছে অক্লান্ত পরিশ্রমের ফলে। এ আমার সাধনা, জীবনের বিনিময়ে। তাই ছেলেরা এইভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছে। আমি অনেক অখুশির মধ্যেও খুশি। আমার মতপথ মৃত্যু পথযাত্রী মানুষকে এইভাবে ফিরিয়ে দিচ্ছে। সার্জিক্যাল কেস, পিওরলি সার্জিক্যাল কেসকে বিনা ছুরি, বিনা রক্তপাতে অপারেশন করে দিচ্ছে। আর কি চাই আমি? আর কি চাই না? উপরওয়ালার কাছে সে আমাকে অনেক দিয়েছে। তোমরা যদি পারো তার থেকে ছিনিয়ে নিও, তার ব্লেসিং। আর তবে তার ব্লেসিং শুধুমাত্র ওই নামাজ, রোজা আর উপোস পুজো দিয়ে পাওয়া যায় না। তার ব্লেসিং পাওয়া যায় শুধুমাত্র অক্লান্ত পরিশ্রম করে। তুমি বেহেশতে যেতে পারো, স্বর্গে যেতে পারো, যদি তুমি না ডাক্তার হতে আর ওইসব করতে। যেহেতু তুমি ডাক্তার হয়েছো, এখন নামাজ, রোজা, পূজা, উপোস করলে তুমি উপরওয়ালার কাছে পৌঁছতে পারবে না, কারণ তুমি অলরেডি একটা অন্য খাতায় নাম লিখিয়েছো। উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে না, তোমাকে এত বেশি বরদোয়া দেবে তুমি শেষ হয়ে যাবে, কারণ তুমি সত্যকে জেনে সত্যকে অপলাপ করেছো, সত্যের বিকৃতি করেছো। যারা করেনি তারা ভাগ্যবান, তাই তাদেরকে কার্বোভেজ রোগীগুলো দেয়, আর যারা হতভাগা তাদের কার্বোভেজ রোগী দেয় না। আবার কি কার্বোভেজ সিএম দেওয়ার কথা, দিয়ে দিল 200, দিল 03 দেওয়ার কথা, দিয়ে দিল সিএম। পড়াশোনা তো নেই, এই পড়েছি নিয়ে যখনই কোনো বিপদে পড়ে মাথা কাজ করে না, উল্টো পাল্টা কাজ করে। হয়তোবা বলে শালা পাগল উল্টো পাল্টা লিখে রেখেছে। একমাত্র রিয়েল হোমিওপ্যাথি পারে, খান সাহেব, একমাত্র রিয়েল হোমিওপ্যাথি পারে পৃথিবী থেকে জঙ্গি এই কি বলবো, এই ভয়াবহ মানুষের মানসিকতা, এই ভয়াবহ রোগ রিয়েল হোমিওপ্যাথির পক্ষে সম্ভব এটাকে সমস্ত হিংসাকে। অমিত বলছিলাম, অমিত বলছি। হ্যাঁ হ্যাঁ অমিত বলছি, আপনার পারমিশন নিয়ে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। আমি সকল ডাক্তার ভাইদের বলছি, রিয়েল হোমিওপ্যাথ বা স্যারের যে পথ, সেখানে একটা বেসিক পথ আমার মনে হয়, বেসিক লজিক বা বেসিক সায়েন্স যদি থাকে একটা, সেটা হচ্ছে স্যারের এই যে ওষুধ, যে কাজ, যে ওষুধ ছিল আগে কিন্তু কেউ সেটা দেখতে পায়নি, স্যার যেটা কাজে লাগাচ্ছে সেটা অ্যাকচুয়ালি গিয়ে আমাদের জিনকে পরিবর্তন করছে। মানে আমি যেটুকু স্যারের সঙ্গে যে কদিন মিশেছি বা যে কদিন স্যারের থেকে স্যারের আশীর্বাদ পেয়েছি, তাতে আমার মনে হয় এইটা বেসিক বুঝেছি আমি, যে এই ওষুধটা গিয়ে মানুষের জিনে গিয়ে কাজ করে, জিনকে অল্টার করে অথবা সেটাকে এডিট করে এই ওষুধগুলি। এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আমার মনে হয়। স্যার আমি কি ঠিকঠাক বললাম এটা সবার জন্য? কথাটা এইরকম হবে যে বিভিন্ন এনজাইম এবং সেই এনজাইম গুলো যে অর্গানোকেমিক্যাল বিক্রিয়াগুলোকে
নিয়ন্ত্রণ করে তার উপরে। জিনগুলো অ্যাকচুয়ালি এই রিয়াকশনগুলোকে নিয়ন্ত্রণ করে। তো যখন আমাদের মধ্যে সব রকম জিন আছে, হার্মফুল জিন আছে, ইউজফুল জিন আছে। হার্মফুল জিন যখন শরিক মায়াজম প্রিডমিনেন্ট হয়, ভাইটাল ফোর্স কমজোরি হয়, তখন হার্মফুল জিনগুলো প্রিডমিনেন্ট হয় এবং তারা যে বিভিন্ন প্রোটিন তৈরি করে সেগুলি যে বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই বিক্রিয়ায় উৎপাদিত বস্তুগুলি অ্যাকচুয়ালি বিষক্রিয়া করে। এই বিষক্রিয়ার ফলে আমরা অসুস্থ হই। আবার যখন আমাদের শরিক ভাইটাল ফোর্সকে সঠিক চিকিৎসার মাধ্যমে ঠিক করা হয়, তখন শরিক মায়াজম রিসেসিভ হয়, ভাইটাল ফোর্স প্রিডমিনেন্ট হয়, তখন সেই হার্মফুল জিনগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় আর ইউজফুল জিনগুলো প্রিডমিনেন্ট হয়। ইউজফুল জিনগুলো প্রিডমিনেন্ট হলে তাদের থেকে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইমগুলো বিভিন্ন বিক্রিয়াকে হেলদি ওয়েতে কন্ট্রোল করে, ফলে তার থেকে যে প্রোডাক্টটা বেরিয়ে আসে সেটা হলো হেলদি ম্যাটেরিয়াল। এই হেলদি ম্যাটেরিয়াল আমাদের মধ্যে বিভিন্ন রকম ভালো দিক বোঝায়। আমি ওষুধটা নেওয়ার আগে ভেবেছিলাম ওকে আমি যেভাবে হোক ওর ক্ষতি করবই, সে আমি হই লোক দিয়ে হোক ওকে খুন করিয়ে দেবো। এই রকম একটা খারাপ মন আমাদের কখন আসে? তখন আসে যখন আমাদের মধ্যে হার্মফুল জিনগুলি খারাপ এনজাইম তৈরি করে, খারাপ বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, খারাপ প্রোডাক্ট তৈরি করে। তখন মনে হয় সেটাকে আমি মেরে দেবো। ওই মানুষটাকে সঠিকভাবে ওষুধ দিলে তখন ওর জিনগুলো, ওই খারাপ জিনগুলো রিসেসিভ হয়ে যায় আর কি বলবো ইউজফুল জিনগুলো প্রিডমিনেন্ট হয়। তখন তার মধ্যে ওই বিক্রিয়াগুলো সুন্দরভাবে ঘটতে থাকে এবং প্রোডাক্টগুলো হেলদি হয়। তখন মানুষটির আইডিয়া কিন্তু একদম পরিবর্তন হয়ে যায়। তখন ও সেই বলবে, আরে আমি কি ভাবছিলাম আর কি হতে যাচ্ছিল, আমি কি ভুল করতে যাচ্ছিলাম, ও তো আমার ভালোই করতো, ভালোই চাইতো, আমি কেন ভুল করতে যাচ্ছিলাম। এই বোধটা তার মধ্যে ছিল না। কেন? কারণ তার মধ্যে হার্মফুল জিনগুলো পয়জনাস প্রোডাক্ট তৈরি করছিল। ঠিক মতো ওষুধ যদি দেওয়া যায় রিয়েল হোমিওপ্যাথি মেনে, ওই মানুষের আইডিয়াটাকে মুহূর্তে বদলে দেওয়া সম্ভব। কেমন? ছোট্ট উদাহরণ দিয়ে বলি। হ্যাঁ দেবাশিস। হ্যাঁ স্যার বল। আমি একটুখানি বলছি। হ্যাঁ, একটা কথা বলছি। আমাদের যারা আপনার রিয়েল হোমিওপ্যাথি মানছে, মানে শুনছে, মানছে বললে ভুল হবে, শুনছে, এবং শোনার পরে ওই একটা শুনলো, একটু লাগিয়ে দিল, লেগে গেল, ফেটে গেল, হ্যাঁ খুব আনন্দ হচ্ছে, কিন্তু সায়েন্সটাকে না বুঝে এই যে ব্যবহার করছে, সঠিকভাবে কেস টেকিং করছে না। আমি মাঝে মাঝে দেখছি হোয়াটসঅ্যাপে আসছে যে কেস টেকিং হচ্ছে না, অথচ একটা ওষুধের কথা জানতে চাইছে। আমি সায়েন্সটাকে যদি না বুঝি যে ওষুধ বলেও দিচ্ছে, শোনো। হ্যাঁ একদম একদম স্যার, এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলছি স্যার। সায়েন্সটা সবাইকে দুঃখ পাচ্ছি, সায়েন্সটা স্যার সবাইকে বুঝতে হবে। কেন অ্যালোপ্যাথি হোক বা মানুষ হোক, মডার্ন সায়েন্স কিন্তু মডার্ন সায়েন্স একটা জায়গায় কাউন্টার করছে, মডার্ন সায়েন্স একটা জায়গায় কাউন্টার করবে, সায়েন্স চাইবে হোয়ার ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইওর ট্রিটমেন্ট, এই কথাটা সায়েন্স বলবে। সো উই শুড বি প্রিপেয়ার্ড। আমি এই কথাটা বলতে চাইছি দ্যাট দেখি আমাদের এখানে অলরেডি সায়েন্স ইজ দেয়ার এবং সেটা অনেক পুরনো সায়েন্স, পুরনো সায়েন্স, এবং যেটা স্যার নতুন করে ওটাকে উপলব্ধি করাচ্ছে, নতুন করে আবিষ্কার করাচ্ছে। সায়েন্সের ডেফিনেশন কি? সেটা পরিবর্তনশীল। সেই পরিবর্তনটাকে যদি না মানতে পারে, মানুষ যদি একটা জায়গায় আবদ্ধ থাকে কুয়োর ব্যাগের মতো, তাহলে তো তাদের উত্তর আমাদের আছে। আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি করব, অথচ আমাদের হিপোক্রেসি থাকবে, আমরা অন্য সময় অন্য প্র্যাকটিস করব, আর কিছু সময় রিয়েল হোমিওপ্যাথি দিয়ে ফাটিয়ে দেবো, এই ভাবনা চিন্তা যাদের থাকছে। এবং সবচেয়ে দুঃখজনক, এই হোয়াটসঅ্যাপে আমি যখন কেস টেকিং দেখছি, দেখার পরে আবার সিনিয়ররা তার উত্তর দেওয়ার চেষ্টাও করছেন না, একবারও চেষ্টা করছেন এবং একবারও ভুলভাল, একবারও বলছেন যে কেস টেকিং করুন। এটা বলে যারা জানো না উত্তর লিখছে যেও না, কি দরকার আছে উত্তর লেখা? যার দরকার কেস টেকিংটা শিখতে হবে। কেস টেকিং পদ্ধতিটাই ভুল। আপনি একটা পরীক্ষায় লিখেছিলেন যে কেস টেকিং এ কি ভুল আছে, সেই উত্তরটা যদি যারা করেছে তাদের এটা জানা উচিত যে কেস টেকিং কত ভুল থাকে আমাদের। তারপরেও আমরা এইভাবে কাজ করছি। স্যারের বদনাম করার, এটা স্যারকে নাম করা না, স্যারের বদনামই হবে এতে। আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি সেটাই বলছি, আমরা যারা রিয়েল হোমিওপ্যাথির বাহক এবং ধারক হতে চলেছি, তারা যদি এইভাবে যত্রতত্র মানে মুড়ি মুড়কির মতো চায়ের দোকান, কিন্তু আমরা এই হোমিওপ্যাথিকে দাঁড় করাতে পারবো না।
আমাদের টার্গেট হচ্ছে স্যারের এই রিসার্চকে আগামী দিনে পৌঁছে দেওয়া বিশ্বের কাছে। সুতরাং এত সহজ ব্যাপারটা কিন্তু নয়, আমরা যেটা ভাবছি যে এত সহজেই হয়ে যাবে। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো, প্লিজ আপনারা একটু স্যারের যে বলছেন সেগুলোকে ভালো করে শুনুন এবং নিজের সিক্স সেন্সটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, খান সাহেব এসে গেছে। খান সাহেব, চললো, আপনি শেষ করে দিন। আচ্ছা, না, থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনা সবাইকে অনেক ধন্যবাদ। আপনি সত্যি আপনার আসল ভিতরের কথা সবাইকে আপনি বললেন। এটা সত্যি, আপনি যদি সম্পূর্ণ সত্যি না হতেন কথা বলতেন না। কষ্ট আপনি পেয়েছেন, বিভিন্ন যে প্রশ্ন আছে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, শিখতে হবে। আমি এখানে অ্যাড করতে চাই, সরি মাঝখানে এখানে অ্যাড করতে চাই। আজকে উনি যে কথাটা বললেন ওটা আসলে খুবই সুন্দর কথা। আমি আবার রেফার করছি কাজী আজমের যে আজকে ভিডিওটা, ইন্ট্রোডাকশন টু আপনার রিয়েল হোমিওপ্যাথি। উনি সাজেশন করেছেন যে আমাদের ডাক্তারদেরকে একটা ডায়াগনাইজ করে তাদের মেডিসিন খেয়ে সিক্স সেন্স বিল্ড আপ করতে হবে। খুবই সুন্দর, আমার ভালো লেগেছে। উনি খুবই সুন্দর, আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখবেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, কারণ আমি স্বপ্ন দেখছিলাম যে স্যারের যে রিয়েল হোমিওপ্যাথি, এতদিন অনেক ভিডিও দেখেছি কিন্তু ওনার ভিডিওটা খুবই আর্টিস্টিক এবং খুবই সিস্টেমেটিক, ভেরি লজিক্যাল এবং খুবই প্রিসাইজ। আমি ওনার সাথে কমিউনিকেট করেছি, ওনাকে ধন্যবাদ জানিয়েছি ব্যক্তিগতভাবে। এবং উনি যেভাবে লিখেছেন লাস্টের দিকে যে আমাদের যারা ডাক্তাররা আছেন এনাদেরকে তাদের সিক্স সেন্স বিল্ড আপ করার জন্য প্রত্যেকটা মেডিসিন খেতে হবে, খেয়ে নিয়ে যখন ওই লেভেলে পৌঁছবে তখনই রিয়েল হোমিওপ্যাথি প্র্যাকটিস করা যাবে। আমার কথাটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় স্যারও আমার সাথে একমত হবেন। আমরা যারা আছি আপনার সাথে স্যার ডায়াগনাইজ করে দিই, আমরা যাতে আমাদের চরিত্রকে সংশোধন করে নিয়ে আপনার পিছনে, আমি তো ডাক্তার নই, আমি সবসময় আপনার সাথে আছি, কিভাবে আপনার ফ্ল্যাগটাকে নিয়ে সামনে যাবো সেই জন্য কাজ করব। এটা আমাদের ইচ্ছা। ডাক্তার শুনুন খান সাহেব, ডাক্তাররা তো পয়সা খরচা করতে চায় না, আমার ভিজিট দেবে না, ওষুধ কিনে দেবে। না ওটা আমি বলবো না, আমি আমার কষ্টের জিনিস আমি কেন এইভাবে বিলাবো। আর সিনিয়ররা যেন সহজে ওষুধ বলে না দাও, তোমরা নিজে লিখতে যাও না, কারণ তুমি নিজেই জানো ভালো করে।